শীতে জবুথবু রাজধানী ঢাকা সহ সারা দেশ, স্বাভাবিক জনজীবনে প্রভাব, বিপাকে নিম্ন আয়ের মানুষ। সহ্য হচ্ছে না বাপ, ঠান্ডার জ্বালায় দেখেন কিভাবে দাঁড়িয়ে রয়েছি। কাজ কাম করতে পারতেছি না, শীতের জ্বালা শুতে পারতেছি না, কম্বল নেই, কিছু নেই। মামলা শেষ হলে ফিরবেন তারেক রহমান। যুক্তরাজ্য সফর শেষে বললেন মির্জা ফখরুল, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান। আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। অভিযোগ না দিয়ে বাদী গণঅভ্যুত্থান ঘিরে মামলা বাণিজ্যে নারায়ণগঞ্জের নাজু মেম্বার, হয়রানিতে শহীদ পরিবারও। আয়নাঘরের অস্তিত্ব স্বীকার র্যাবের, নির্যাতন হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন মহাপরিচালক। র্যাব বিলুপ্তির সিদ্ধান্ত এলে মানা হবে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। আদালত এবং আইনের যে নির্দেশ সেটা আমরা মানতে বাধ্য। স্বাভাবিক হচ্ছে সিরিয়া, খুলছে দোকানপাট, কেন্দ্র ব্যাংক সহ আর্থিক খাতে ফিরছে কর্মচাঞ্চল্য, নতুন স্বপ্নে সিরিয়াবাসী। এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে আজ লক্ষ্য হোয়াইট ওয়াশ এড়ানোর, বোলিং দুশ্চিন্তায় টাইগাররা। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী থেকে পুরো উত্তরাঞ্চল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বন্ধ রাখতে হচ্ছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। চরম দুর্ভোগ পোহাচ্ছে সব পেশাজীবী মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সালমা জাহান। কাঠ পুড়িয়ে উষ্ণতা নিচ্ছে মানুষজন। তাপমাত্রা কমছে দেশের প্রায় সব অঞ্চলেই। চুয়াডাঙ্গার রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। শীতের তীব্রতা ভোগাচ্ছে দিনমজুরদের। খুব সকালে কাজে বের হতে পারেননি অনেকেই, এতে কমেছে আয় উপার্জনও। সহ্য হচ্ছে না বাপ, ঠান্ডার জ্বালায় দেখেন কিভাবে দাঁড়িয়ে রয়েছি। কাজ কাম করতে পারতেছি না, শীতের জ্বালা শুতে পারতেছি না, কম্বল নেই, কিছু নেই। পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সর্দি, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, ভুগছেন বয়স্করাও। নেতিবাচক প্রভাব পড়েছে ট্রেনের সময়সূচিতেও। এগুলো হচ্ছে কারণ কুয়াশার কারণে স্পিডগুলো সেরকম থাকতেছে না। হ্যাঁ, যে সেকশনে যে স্পিড দেওয়া আছে সেই স্পিড ছাড়া কম গতিতে গাড়ি চলছে। গোপালগঞ্জের চিত্র অনেকটা একই রকম। চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। ভাই লোকজন তো বার হয় না, তার ভাড়া কইব, শীতে মানুষজন বার হইতেছে না, বুঝছেন। এই শীতে মনে করেন আমরা বয়স্ক লোক যারা বিশেষ করে তারা অত্যন্ত কষ্ট পাচ্ছি। এদিকে ঘন কুয়াশায় ঢেকে গেছে নওগাঁ। গেল 3 দিন দেখা নেই সূর্যের। কনকনে ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ। প্রচুর ঠান্ডা পড়ছে ভাই আমাদের নওগাঁ জেলাতে, আমাদের চলাফেরা করার খুব সমস্যা হয়ে গেছে। হেভি কুয়াশা, ঠান্ডায় মানুষজন কাজকাম করে পারতেছে না। ঘন কুয়াশার কারণে প্রতিদিনই বন্ধ রাখতে হচ্ছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। এমন কোনো ব্যবস্থা নেই যাতে এই কুয়াশার মধ্যেও স্বাভাবিক গতিতে ফেরি চলাচল করতে পারে। কুয়াশার কারণে লঞ্চ ফেরি ঠিকমতো আসতে পারে না, তারপরে আপনার লঞ্চগুলো চোরাবালিতে আটকে যায়, অন্ধকারে কুয়াশায় দেখা যায় না কিছু। কুয়াশা কেটে গেলে যানবাহন পারাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআইডব্লিউটিসি। পৌষের শুরুতেই শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সব মামলা থেকে নাম প্রত্যাহারের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার দুপুরে 11 দিনের যুক্তরাজ্য সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সংস্কার নয়, নির্বাচনকে বিএনপি প্রাধান্য দিচ্ছে এমন ধারণা ভুল বলে দাবি করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরো বলেন, বিএনপি 2 বছর আগে
আগেই সংস্কার প্রস্তাব দিয়েছিল ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং বলে বলছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আলোচনার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের সংকট সমাধান করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বার্তা দিয়েছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল জয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। কথিত স্বৈরাচার প্রধান শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের প্রতিবাদ জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। ভারত যদি যুদ্ধ শুরু করলে সে যুদ্ধে ভারতে গিয়েই শেষ হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। নিজেদের দাদাগিরির চেষ্টার কারণে প্রতিবেশী সব রাষ্ট্রই আজ ভারত বিরোধী অবস্থান বলে দাবি করেন তিনি। এদেশে আগ্রাসন চালাতে হলে ভারতকে বারবার চিন্তা করারও আহ্বান জানান তিনি। এ সময় মেজর হাফিজ আরও বলেন, জুলাই আগস্টের পর অনেক জাতীয়তাবাদী যেমন তৈরি হয়েছে, ৭১-এও এমন অনেক মুক্তিযোদ্ধা হয়েছে। এদিকে একই আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ৭১-এর ৪ এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগের সাথে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সাথে কোনো যোগাযোগই ছিল না। যাদের মাধ্যমে স্বার্থসিদ্ধি হয় ভারত তাকেই সমর্থন দেয়। সবাই মিলে প্রমাণ করব ভুল সিদ্ধান্ত সব সিদ্ধান্ত মাপব দেশের মানুষের মাপকাঠিতে। আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। তিনি আবার তার সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্য, আনস্টেবল করার জন্য। ভারত তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল, তারা পর্যন্ত এদের বিরুদ্ধে। কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না। মামলা না করেও হয়েছেন বাদী। গণহত্যায় জড়িত না থাকলেও অনেকেই হয়েছেন আসামি। এমন মামলা বাণিজ্যের মাস্টারমাইন্ড নারায়ণগঞ্জের নজু মেম্বার। অভিযোগ, ব্যক্তিগত দণ্ডে হত্যা মামলার আসামি করা হয়েছে তা অনেককে। তার হয়রানিতে দিশেহারা শহীদ পরিবারও। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ দেখুন ৪র্থ পর্ব। ইশাত সোহেলে ক্যামেরা আরও জানাচ্ছেন এম এ আজিম। নারায়ণগঞ্জের ফতুল্লায় জুলাই আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে মিথ্যা মামলা বাণিজ্যে মেতে উঠেছেন নজরুল মাতুব্বর ওরফে নজু মেম্বার। সহযোগিতার আশ্বাস দিয়ে একাধিক শহীদ পরিবারের সদস্যদের এনআইডি আর স্বাক্ষর নিয়ে শত শত মানুষকে করছেন মামলা হয়রানি। তার প্রতারণার অন্যতম শিকার অটোচালক ফয়সাল। নিজের অজান্তেই হয়েছেন হত্যা মামলার বাদী। সহযোগিতার আশ্বাস দিয়ে নজু মেম্বার এনআইডি আর স্বাক্ষর নিয়ে তাকে বাদী করে হত্যা মামলায় ফাঁসিয়েছেন ২০০-রও বেশি মানুষকে। কাগজপত্র দিলাম, পরে আমরা বলছে যে সহযোগিতা দিয়ে বৈশাখ আমরা সই দিলাম ভাই। পরের দিন শুনি নাকি আমার বাদী বানাইয়া ২২৯ জনের মামলা হয়েছে। কিন্তু আমি এই মামলা ব্যাপারে কিছু জানতাম না, আর ওই মামলা ব্যাপারে উনি আমার সাথে কোনো শেয়ারও করে নাই। অধিকাংশ আসামিদের চেনেই না ফয়সাল। শুধু আসামি নয়, বিপাকে এখন তিনি নিজেও। বাবা মারা গেল, তার তোমরা পাইতে না আমার বাবার উপরে এরকম একটা মিথ্যা একটা অপবাদ দিয়া মামলা কইরা এই নিরীহ মানুষটির যে হয়রানি কইরা যে আজকে তো আমরা আমার অন্তত আমারে
আমার ফ্যামিলি তো আছেই, আমি যে টেনশন থাকলে আমার ফ্যামিলি টেনশন থাকবো না? নজু মেম্বারের এমন মিথ্যা মামলা হয়রানিতে দিশেহারা শত শত পরিবার। ফয়সালকে বাদী করে করা মামলায় এ পরিবারের দুজনকেই আসামি করেছে নজু। রাজনীতি না করলেও মসজিদ কমিটির দ্বন্দ্বে নজু মামলায় ফাঁসিয়েছেন তাদের। আমরা তো ভাই রাজনীতি করি না, আমাদের তো এরকম হয়রানি করার কোনো প্রশ্ন হয় না। আমার এলাকার আশেপাশে জিজ্ঞেস করে দেখেন রাজনীতি পারপাসে কোনো জায়গায় আমরা ইনকাম করছি কিনা। নজু মাতবররা মসজিদ কমিটি নিতে চায়, তার জন্য এটা করছে, কারণ এই মসজিদের জায়গাটা আমাদের বংশ থেকে দেওয়া। বাদ পড়েনি নিজ স্বজনরাও। জমি সংক্রান্ত বিবাদের রেশে মামলায় আসামি করেছেন চাস্তো ভাইকেও। নজু আমার আপুর মামাতো ভাই, কথা বলছেন, ও আর স্কিনার থেকে ওরা এই কামটা করতো আর কি, আর কিছু থেকে না। কোনো রাজনীতির মধ্যে ওর কোনো কাগজপত্র ওর কোনো নাম দেয় যাচ্ছে না। এবার মুখোমুখি হতে চাই নজরুল মাতুব্বর ওরফে নজু মেম্বারের। তার দাবি, মানবিক বিষয় বিবেচনা করেছেন তিনি। শহীদ পরিবারগুলোর পক্ষে মামলা দিয়ে আওয়ামী লীগ কর্মীদের রোষানল থেকেও বাঁচিয়েছেন সবাইকে। এই এলাকা ভিত্তি যারা আমলিক করে এরা যার নেহারি ছাড়ে মারতে ধরতেছে, তখনের জন্য যে আমি সম্পৃক্ত হয়েছি, যে কেন ওরা মামলা হয়েছে, ওর বাপ মারা গেছে, মামলা হয়েছে, ঠিক আছে, ওর বাপে আন্দোলনে গেছে, গুলি করছে, ডাইরেক্ট ওপেন গুলি করে মারছে আওয়ামী লীগের লোকজন, তো মামলা হইতে মামলা করছে। তোমাদের এখন তোমরা যদি নির্দিষ্ট কোর্টে নির্দোষ প্রমাণ করে এসে পারবা। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বলছে, প্রতারণার মাধ্যমে বাদী করে মামলা হয়রানির অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। যদি এমন কোনো বিষয় থাকে তাহলে বাদীর অবশ্যই অধিকার আছে, তিনি আদালতে গিয়ে কথা বলতে পারেন, আমাদের কাছেও বলতে পারেন। আমাদের কাছে বললে আমরা তখন আমাদের আইনানুগ যে ব্যবস্থা আছে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। জুলাই আগস্ট বিপ্লবে নারায়ণগঞ্জ জেলায় নিহত হয় 23 জন। তবে জেলা জুড়ে হত্যা মামলা হয়েছে 37টি, যাতে আসামি 7,000-এরও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এবার আয়নাঘর নিয়ে মিডিয়ার মুখোমুখি র্যাব। সেখানে নির্মম নির্যাতন চালানোর কথা স্বীকার করলেন বাহিনীর মহাপরিচালক। বৃহস্পতিবার কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এ কথা বলেন AKM শহীদুর রহমান। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। এমন আলোচনায় ওঠার পর তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেন মহাপরিচালক AKM শহীদুর রহমান। বলেন, বিলুপ্তি করা হলে মেনে নেবে র্যাব। প্রথমবার র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করেন বাহিনী প্রধান। জানান, এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এরও বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি অভিযান নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, জঙ্গিদের তৎপরতা ছিল, তবে প্রায় সময় মঞ্চস্থ হতো নাটক, বলির পাঠা হতো সাধারণ মানুষ। আপনার যত ধরনের অভিযোগ আছে, আপনার গুমের বিষয়, খুনের বিষয়, আয়নাঘর বিষয়, এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন। আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়, অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিও কম সময়ের মধ্যে পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান। বৃহস্পতিবার 85তম বাফা কোর্সে নতুন করে 74 জন ক্যাডেট কমিশনারদের নিয়ে যশোরে বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে কথা বলেন তিনি। বাহিনী প্রধান বলেন, 1971 সালে নিম্নমান মাত্র 3টি বিমান দিয়ে বাহিনীর যাত্রা শুরু হলেও বর্তমানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রয়েছে পরিপূর্ণ সক্ষমতা। কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিও কম সময়ের মধ্যে পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে। সেই সাথে দেশের যে কোনো ক্লান্তি লগ্নে তা মোকাবেলায় বাহিনী সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানান বাহিনীর প্রধান। এ সময় তিনি 1971 সালের সাথে জুলাই আগস্টের আন্দোলনের শহীদদেরও স্মরণ করেন।
সম্পদের তথ্য গোপন করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছিল আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এর রায় দেন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের 8 মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি করেন। মামলায় মামুনের বিরুদ্ধে 101 কোটি 73 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় 2008 সালে মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের দণ্ড দেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ 2012 সালে 30 জুলাই খালাস পায় মামুন। পরে মামলায় আপিল বিভাগে যায় দুদক। সজীব ওয়াজি জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন বিএনপির নেতা মিজানুর রহমান ভূঁইয়া। গেল 22 সেপ্টেম্বর আত্মসমর্পণের শর্তে 1 বছরের জন্য তার সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেন রাষ্ট্রপতি। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালত আত্মসমর্পণ করলে জামিন পান মিজানুর রহমান। এর আগে 2023 সালের 17 আগস্ট সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মিজানুর রহমান ভূঁইয়া সহ মামলার 5 আসামিকে 7 বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। ইতিমধ্যে একইভাবে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান। অবশেষে না ফেরা দেশে চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। বৃহস্পতিবার সকাল 8টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 72 বছর। মৃত্যুর খবর নিশ্চিত করে গায়িকার স্বামী সরওয়ার আলম বলেন, প্রয়াতের মরদেহ আজ বারডেমে হিমঘরে রাখা হবে। কাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। 2021 সালে 21শে পদকপ্রাপ্ত সহ অসংখ্য পুরস্কার লাভ করেন এই গুণী শিল্পী। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রাম আদালতে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এই আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী রবীন্দ্র ঘোষ। আবেদন মঞ্জুর করলেও স্থানীয় ওকালতনামা না আনা পর্যন্ত শুনানি হবে না বলে জানিয়েছেন আদালত। এর আগে গেল 3 ডিসেম্বর একই আদালত তার জামিন শুনানির দিন আগামী 2 জানুয়ারি নির্ধারণ করেছিল। এর আগে 25 নভেম্বর ঢাকা থেকে জাতীয় পতাকা অবমাননার মামলায় তাকে গ্রেফতার করে রাখা হয়। চিন্ময় প্রভু এবং আরও কিছু লয়ার এখানে ক্রিমিনাল কেসে ইনভলভ হয়েছে এবং এই কারণে লয়ার যারা এখানে ওনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেসের আসামি করা হয়েছে। গতকালকে এসেছিলাম, গতকালকে শুনানিটা হয় নাই আনফরচুনেটলি। আজকে উনি অ্যাকসেপ্ট করেছেন আমাকে শুনবেন বা আমার লয়ারকে শুনবেন। আমি চাই যে আমার বারে একজন অ্যাডভোকেট আসছেন, ওনাকে আমরা যতটুকু নিরাপত্তা বা সহযোগিতা করা দরকার আমরা দেওয়ার জন্য প্রস্তুত। উনি ওনারভাবে আইনগতভাবে মোকাবেলা করবেন এবং আমরা মনে করি আজকে উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, তবে ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এই বারের একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব। এই কথা বলে ওনাকে আপাতত এই অবস্থায় আছি। নাটোরে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেখছেন সংবাদ দুপুর।